সরকার যেভাবে কচ্ছপ গতিতে যাচ্ছে আর কি, তাতে আপনি কি মনে করেন সরকার আসলে কতদিন আপনারা সময় দিবেন? ধরেন নির্বাচন কমিশন বা আপনি যেভাবে প্রশাসনের কথা বলছেন বা সরকারের গত 100 দিনের কিছু বেশি সময় যে কার্যকলাপ, তাতে তো আসলে মানুষ হতাশ হয়ে পড়েছে, স্পষ্ট কথা আর কি। কারণ বহু প্রতিষ্ঠার কার্যক্রম দৃশ্যমান না, মন্ত্রণালয়ের কার্যক্রম দৃশ্যমান না। এখনো ধরেন মানে যে কাজগুলো প্রথম করা দরকার ছিল সেই কাজগুলো হয়নি। মূল দাগী আসামি যাদের আপনি বিচার করবেন তারা পালিয়ে গেছে দেশ থেকে, তারা এখন বিদেশ থেকে হাসিনার বাইরেও অনেকেই ইদানিং কথা বলা শুরু করেছেন। তো আপনি মাঝখানে দাবি উঠেছিল যে বিপ্লবী সরকারের ফরম্যাটে যাওয়ার, চুপ্পু সাহেবকে বাদ দিয়ে, অথবা একটু অন্তর্বর্তী জাতীয় সরকারের একটি ফরম্যাটে নিয়ে যাওয়ার, সব রাজনৈতিক দলের মিলিত ভাবে। তো আপনি কিভাবে দেখেন এই দাবিগুলো? অর্থাৎ এই সরকার তো মানে পারবে বলে অনেকেই মনে করছেন না, কারণ মর্নিং শোজ দ্য ডেজ, তারা যেভাবে যাচ্ছেন লেজে গোবরে পাকিয়ে ফেলছেন, সেই জায়গাটা থেকে আপনার কোনো পরামর্শ আছে কিনা? না, তাদেরকে পারতে হবে, তারা পারবে না এই কথা বললে হবে না, কারণ দায়িত্ব বুঝে শুনে নিয়েছেন। তারা তো শিশু না, তারা পরিপক্ক মানুষ, তাদের উপর জাতি আস্থা রেখেছে। মানে ডক্টর ইউনূসের ব্যাপারে কিন্তু আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি হচ্ছে তার উপদেষ্টা পরিষদকে নিয়ে। হ্যাঁ, আমি তাই বলতেছি। আপনি বলেছেন যে কতিপয় মানে উপদেষ্টা ছাড়া বাকিদের কার্যক্রম দৃশ্যমান এবং এটার উপরে জনগণের আস্থা নাই। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব না, কিন্তু আস্থার জায়গায় তাদেরকে আসতে হবে। কারণ সলিউশন কি? সলিউশন তো হচ্ছে যে আগামীতে একটা রাষ্ট্রের সুষ্ঠু বন্দোবস্ত ব্যবস্থা তাদেরকে করতে হবে। সেই করার কাজটা কিভাবে হবে? কিছু কাজ নির্বাচনের সাথে জড়িত, কিছু কাজ সামাজিক ব্যবস্থাপনার সাথে জড়িত। এই দুইটা কাজে তাদেরকে একই সাথে হাত দিতে হবে। যদি কেউ না পারেন তার সরে যাওয়া উচিত, তার বলা উচিত ক্লিয়ার কাট যে এটা আমি পারবো না, এইবার বহন করার শক্তি আমার নাই। তিনি সরে গিয়ে উপযুক্ত ব্যক্তির জন্য জায়গা খালি করে দেবেন, তখন যে পারবে সে সেখানে বসবে। আপনি যে কথাটা বলেছেন যে সেখানে একটা যদি জাতীয় সরকার হতো সকল দল থেকে বা অংশীজন থেকে প্রতিনিধি নিয়ে, তাহলে হয়তো বা কাজের একটা গতি আসতো। আমি এটার সাথেও দ্বিমত পোষণ করবো না, কিন্তু এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলোর একমত হওয়া ছিল খুবই জরুরি। সেই জায়গাটাই বোধহয় আমরা এখনো বুঝতে পারিনি। এটা আমাদেরও কিছু দায় আছে, শুধু বর্তমান সরকারকে সব দায় দিলে হবে না, দায় আমাদেরকেও নিতে হবে। কারণ আমরা রাজনীতি করি কি জন্য? আমরা রাজনীতি করি জনগণের জন্য। কাজে জনগণের কল্যাণে যে কাজটা করতে হবে সেখানে তো পিছপা হলে চলবে না। এখানে আমরা স্লোগান দিয়ে থাকি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার কাজে কর্মে তো সেটা প্রমাণ দিতে হবে যে আসলে আমি দেশটাকে বড় করে দেখছি। তো এই জায়গায় কি আমরা সবাই পারছি? সুতরাং বর্তমান সরকার, তারা তো কোনো রাজনৈতিক অতীত বৃত্তি নাই, কারো প্রতি তাদের দুর্বলতা সমর্থন থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ওরকম সরাসরি কোনো সংশ্লিষ্টতা নাই, কোনো দলে তারা নেতৃত্ব দেননি। তাদের কাছে কেন আমরা সবকিছু আশা করছি? আমরা কেন আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্বটাও পালন করব না? আমরা তাদেরকে যেভাবে, এই সরকার তো আমরা অনুমোদন দিয়েছি, সমর্থন দিয়েছি, তাহলে সমর্থন যাদেরকে দিলাম তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব তো আমাদের পড়ে। হ্যাঁ, তারা যদি কোনো অন্যায় করেন, তারা যদি জাতির স্বার্থের বিপক্ষে কোনো পদক্ষেপ নেন, অবশ্যই সহযোগিতাও করব, তাদেরকে সেখানে সংশোধনও করব। সংশোধন না হলে প্রতিবাদ করব, প্রতিবাদ না হলে প্রতিরোধ হবে, কিন্তু এর আগে তো সহযোগিতা করতে হবে সব দিক না। কিন্তু আপনারা অস্বীকার করতে হবে, তাদেরকে হাত মস্কর করার জন্য আর কতদিন সময় দিবেন? বাচ্চারা যেরকম লেখার উপরে লেখা লিখে লিখে প্র্যাকটিস করে, ওনাদেরকে প্র্যাকটিস করতে আর কতদিন দিবেন এই জাতি? না, আনলিমিটেড টার্ম না এবং দীর্ঘদিন না। ওনাদেরকেও বুঝতে হবে জাতি কি চায়, যাতে সেই পালস উপলব্ধি তারা করতে সক্ষম হবেন, এটা আমরা দেখতে চাই, আশা করতে চাই। কিন্তু ওনারা কিছু শুনছেন কিনা তো আমার সন্দেহ, কারণ কিছু উপদেষ্টাকে নিয়ে সুস্পষ্ট ভাবে এত বলার পরেও তারা সরেন নাই, বরঞ্চ আরো বিতর্কিত ব্যক্তিকে তারা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন সাম্প্রতিক সময়, এটি আপনি জানেন। কিন্তু আপনাদের তরফ থেকে আমরা তেমন কোনো স্ট্রং কোনো অবস্থা দেখছি না যে তারা অনির্দিষ্ট সময়ের জন্য তারা আছেন, তারা শিখছেন, শিখবেন, শিখে শিখে কাজ করবেন। হ্যাঁ, যেমন যেমন প্র্যাকটিসে যাওয়ার, যেমন ডাক্তাররা ইন্টার্নি করে আর কি, ওনারা ইন্টার্নি করছেন, পরে নিশ্চয়ই ভালো ডাক্তার হবেন, এরকম কিছু ভাবলে কিন্তু এই জায়গায় নাই, ইন্টার্নশিপের জায়গাও এটা নয় এবং এটা চিন্তা করার কোনো জায়গা নাই। আমার কথা সাফ, যারা পারবেন তারা থাকবেন, যারা পারবেন না তাদের সসম্মানে এখান থেকে সরে গিয়ে যোগ্যদের জন্য জায়গা খালি করে দিতে হবে। সেটা কদিন আপনারা সময় দিবেন? আর কদিন দেখবেন আপনারা? এটার জন্য একদিনও না,
এইরকম যারা পারবেন না, যারা ব্যর্থ, তারা দিন নিবেন কেন, ঘন্টা নিবেন কেন? তাদের তো সরে যাওয়া উচিত। আমাদেরই বা দাবি জানাতে হবে কেন? তারা কি শিশু? নিশ্চয়ই না। তারা তো ম্যাচিউরড এনাফ। আত্মসম্মান এবং জাতির স্বার্থ দুইটাকে তারা সামনে রেখে বিবেচনা করবেন, আমরা এটা দেখতে চাই। কিন্তু ক্ষমতার চেয়ারে যে গ্লুটা থাকে আর কি, ওই গ্লুতে একবার বসে গেলে মানুষ কি উঠতে চায়? বাংলাদেশে কোনো দৃষ্টান্ত আছে এরকম? উঠতে চাইলে চেয়ার সহ উঠে যায় নাকি? চেয়ার ছাড়ে না আর কি, চেয়ার ছাড়ে না। এটা উনার দোষ না, এটা বোধহয় চেয়ারের দোষ হবে। আমার মনে হয় যে ধরেন যে বিপ্লবের পরে সরকার আসলো, তাদেরকে যথাযথ লাইনে রাখার জন্য আমি তো মনে করি জামাত অন্যতম একটা শক্তি। তো আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। ধরেন গত 15 বছর বা তারও বেশি সময় ধরে বিএনপি জামাত একটা গালি হয়ে গিয়েছিল আর কি। যাই কিছু হচ্ছে বিএনপি জামাত করতেছে, মানে এভরিথিং এর সঙ্গে বিএনপি জামাত সংশ্লিষ্ট। তো আমরা 5ই আগস্টের পরে হঠাৎ করে যেন মনে হলো যে বিএনপি জামাতের সম্পর্কের একটা অবনতি হয়েছে। জামাত একরকম অবস্থানে, বিএনপি একরকম অবস্থানে, একরকমের খোঁচাখুচি ধাক্কাধাক্কি চলছে। তো এটা কেন হলো? বা মানে এটা কি কোনো রাজনৈতিক কৌশল, নাকি সত্যিকারই একটি সম্পর্কের একটা অবনতি হলো? কারণ আমরা অতীতেও দেখেছি যে জামাতের আসলে অবস্থানটা কি। যেমন ধরেন 1986-এ কিন্তু জামাত হঠাৎ করে আওয়ামী লীগের সঙ্গে ইলেকশনে গেল। তারপর জামাত কিন্তু তার মিত্র বিএনপিকে বাদ দিয়ে হঠাৎ করে তত্ত্বাবধায়কের আন্দোলনে বিএনপির বিপক্ষে অবস্থান নিল। তো এখন এই জাতীয় কোনো ঘটনা ঘটছে কিনা ভেতরে? কারণ মানুষ খুব কনফিউজড যে বিএনপি জামাত, মানুষ মনে করে যে বিএনপি জামাতের মধ্যে জোট না হোক, তাদের মধ্যে যদি একটা ঐক্য না থাকে তৃতীয় পক্ষ এই সুবিধাটা নেবে। এটা কিন্তু আমাকে বিভিন্ন সময় বলেছেন, আপনিও নিশ্চয়ই পেয়েছেন এই জাতীয় ভাই। তো কি হচ্ছে বিএনপি জামাতের মধ্যে, কি রহস্য কি? আপনারা কি নতুন কোনো অবস্থান নিলেন, নতুন কোনো ট্র্যাপে পা দিলেন, বা নতুন কোনো ভাবনা থেকে যাচ্ছেন? কি মনে করেন? আমার কি মনে হয় যে আমরা কোনো ফাঁদে পা দিয়েছি? এটা তো বোঝা যাবে যে পরবর্তীতে যেটা আদৌ ফাঁদ কিনা। এটা তো পরীক্ষিত সত্য। আপনি যে ফাঁদের কথা করছেন, সেই রকম ফাঁদে পা দিলে আমাদের কি ঝুলতে হতো? সেই রকম ফাঁদে পা দিলে আমাদের সমস্ত শীর্ষ নেতাদেরকে জেলের ভিতরে খুন করা হতো? সেই রকম ফাঁদে পা দিলে আর কার অফিসগুলা বন্ধ ছিল বলেন 15 বছর? আমাদের অফিস বন্ধ হতো? ওই রকম ফাঁদে পা দিলে আমাদের এই নিবন্ধন কেড়ে নেওয়া হতো। আর কার নিবন্ধন গেছে আমরা ছাড়া? এইরকম ফাঁদে পা দিলে দল নিষিদ্ধ হতো। আর কার দল নিষিদ্ধ হলো বলুন তো দেখি? আর একটা দলের কথা বলেন। শফিক ভাই, আমি একটু যদি আরেকটু স্পষ্ট করি। আমি আসতেছি। আমরা ওই ফাঁদে পা দেওয়ার লোক নই। বরঞ্চ এমন হতে পারে যারা ফাঁদে পা দিয়েছে, মানুষ যাতে তাদের দিকে না দেখে অন্যের দিকে ছুড়ে দেয়, ওই দেখো সে ফাঁদে পা দিয়েছে, আমি না। তো সেটা আমরা বলবো না। এরকম যারা এই চর্চা করেন, তারা নিঃসন্দেহে কোনো সুনির্দিষ্ট সুবিধা নেওয়ার জন্য এগুলা করেন। 2 নম্বর, আপনি বলেছেন যে বিপ্লব পরবর্তী সময়ে আমার একটা বক্তব্যের কথা বলেছেন। আমি বিএনপিকে বলেছি এক জালেম সরে গিয়ে আবার না, আমি বিএনপির নাম নেই। কেন বিএনপি নাম নেব আমি? এটা ছিল আমার নীতিগত কথা, যে মানুষ স্বৈরাচার, ফেসিবাদ এবং জালিমের বিরুদ্ধে রক্ত দিয়ে সংগ্রাম করে এই স্বাধীনতা এনেছে। সুতরাং আবার যেন এই চরিত্রের কোনো সরকার এই দেশে গঠন না হয়, এটা তো আমার দলের জন্য প্রযোজ্য। ওয়াই ফর অনলি বিএনপি? এটা তো ছিল আমার নীতিগত কথা। আমি তো কোনো দলের নাম নেই। এটা কি আমার অপরাধ? 2 নম্বর, আমি বলেছিলাম যে ওরা 15 বছরে যা করেছে, এখন কেউ সেটা সেরে ফেলতেছেন। আমার কথা যদি অসত্য হয়, কেউ বলুক তুমি অসত্য বলেছ। যদি সত্য হয় তাহলে সংশোধন দরকার, সে আমি হই আর যেই হোক। এখানে তো আমি কারণ নাম নেই, কাজে এটা বিএনপিকে এখানে টেনে আনার কোনো মানে হয় না। এরপরের কথা হচ্ছে যে আগে আমাদের একটা সম্পর্ক দীর্ঘদিন ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, ট্রু। কিন্তু 2022 সালে বিএনপি আমাদেরকে জানিয়েছিল যে তারা এই জোট আর কন্টিনিউ করবে, তারা ইন্টারেস্টেড না। একটা প্রশ্নের জবাবে আমি সেই কথা বলেছিলাম আমার ঘরোয়া মিটিংয়ে। সেটা পরবর্তী পর্যায়ে এসেছিল মিডিয়াতে, কেউ না কেউ নিয়ে এসেছিল। অসুবিধা নাই, সত্য কথা নিয়ে আসলে আমার অসুবিধা কি? পরে বিএনপি অ্যাডমিট করে বলেছে, হ্যাঁ এটা তো 2 বছর আগের সেটেলমেন্ট। তিনি যা বলেছেন সঠিক বলেছেন।
এটা তো হতেই পারে, একটা ঘরে একটা মায়ের 5 সন্তান, সারা জিন্দগি তো 5 ভাই একসাথে থাকে না। একটা সময় এসে নিজের নিজের সংসার তারা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আলাদা হয়েছে, কিন্তু ভাইদের মধ্যে ভ্রাতৃত্ব থাকে, সুসম্পর্ক থাকে, বিপদ আপদে একে অন্যের পাশে থাকে, সেটা আছে আমাদের এখনো মিটিং গুলোতে আমরা দাওয়াত দিই, তারা আসেন, তাদের মিটিং গুলোতে আমরা দাওয়াত পাই, তারা হাজির হই। তাছাড়াও আমরা মাঝে মধ্যে একসাথে বসি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এটা মিডিয়া জগতের কিছু লোক যাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে, তারা দফায় দফায় আমাদেরকে লাগানোর চেষ্টা করে। তারা কেন লাগাবেন? তাদের ইন্টারেস্ট কি? হ্যাঁ, ইন্টারেস্টটা খুঁজে বের করতে হবে। এরা কারা? আপনারা তো বিদেশে থেকে যুদ্ধ করলেন, যার কারণে আপনার ইনোসেন্ট বোনটাকে তারা কষ্ট দিল, জুলুম করলো। কিন্তু এই দেশে তখন মিডিয়া জগতের কিছু দিকপাল ছিলেন, তারা তো সবসময় তাদেরকে বাহবা দিয়েছে। তাদের অপকর্মের বাধা তো দেওয়া দূরের কথা, প্রত্যেকটা অপকর্মকে তারা বৈধতা দিয়েছে। সেটা ছিল তো, এই মিডিয়াগুলোই তো এই কথাগুলাকে এখন মানে এই লাগানো বাজানোর কাজে তারা খুব অস্থির, খুব ব্যস্ত। আমরা আশা করি তাদের শুভ বুদ্ধি উদয় হবে। মিডিয়া যদি জাতির দর্পণ হয়, আর সংবাদকর্মী যদি জাতির বিবেক হন, তাহলে বিবেক এবং দর্পণ কখনো অস্বচ্ছ হতে পারে না। এই স্বচ্ছতার জায়গায় আসতে হবে। সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আমরা সকল দলের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি না যে আমরাই একমাত্র দেশপ্রেমিক দল। সত্যিকার রাজনীতি যারা করেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা রাখি। আদর্শ আমাদের ভিন্ন ভিন্ন, স্বাভাবিকভাবেই আমাদের বক্তব্য কৌশল ভিন্ন ভিন্ন হবে, এটা খুবই স্বাভাবিক। সবার বক্তব্য যদি একই হয়ে যায়, কৌশলও যদি এক হয়ে যায়, তাহলে তো আর কোনো দলের প্রয়োজন হয় না, বাকশাল একটা হয়ে যাবে। এখানে তো গণতন্ত্রের সৌন্দর্যই তো হচ্ছে যে এখানে ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে, কৌশলের ভিন্নতা থাকবে। এটা তো সৌন্দর্য, এখানে লাগার কি আছে? মিডিয়ার সেই দুর্বৃত্তরাও কিন্তু এখনো বহাল তবিয়তে তারা তাদের কাজ করে যাচ্ছে। আসলে মানুষের ভয়ের জায়গাটা কি, ধরেন 15 বছরে আওয়ামী লীগ যেভাবে লেয়ার বাই লেয়ার তাদের লোক বসিয়ে গেছে এবং তাদের হাতে যে পরিমাণ অর্থ আছে, তো তাতে ধরেন আপনাদের মধ্যে যে কোনো অনৈক্য বা আপনাদের মধ্যে যে কোনো বিভেদ আওয়ামী লীগকে আবার সুযোগ করে দেয় কিনা। আর আমি আপনাকে যে তাদের কথাটা বলছিলাম, সাম্প্রতিক সময়ে আপনি একটা ইন্টারভিউ দিয়েছেন আনন্দবাজার পত্রিকায়। আনন্দবাজার পত্রিকায় সেই ইন্টারভিউতে যদি আমরা দেখি, আনন্দবাজার থেকে আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে। তো এই যে প্রশ্নটা আর কি, এই প্রশ্নটা কিন্তু আমি যে ফাঁদের কথা বলছি সেটাকে রিপ্লেস করে। অর্থাৎ কেউ আপনাদেরকে এমন কোন ভাবে ট্র্যাপ করলো কিনা, আরে ভাই জামাতই তো ক্ষমতা আসতে পারে, তোমাদের বিএনপির দরকার কি, বা তোমরা ইসলামিক দলগুলো মিলে ক্ষমতায় চলে আসো। আমার কাছে এরকম খবর নাই। আমি যেহেতু জামাতের এখন দায়িত্বে আছে, এখন অন্য কোনো আমিরের কাছে থাকলে আমাকে বলিয়েন, আমি একটু জেনে নিব। না, অর্থাৎ যেমন আপনারা 86 এ নির্বাচনে গেছেন, আগের দিনও সিদ্ধান্ত নিয়ে পরের দিন গেছেন, আপনারা বিএনপির বিপক্ষে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে ছিলেন। সেই জায়গাটা থেকে আর কি আপনাদের তো রাজনৈতিক এগুলা বলে লাভ নাই। শেখ হাসিনাকে কি বাংলাদেশে জামাতে ইসলামী আনছিল? কিন্তু আপনি আসেন বাংলাদেশে, আমরা আনছি? এগুলা বলে লাভ নাই। ইতিহাসের প্রয়োজনে বিভিন্ন সময় রাজনীতির মানে বিভিন্ন পদক্ষেপ নিতে হয় রাজনৈতিক দলগুলা। এখন ইতিহাস বিবেচনা করবে যে এই পদক্ষেপটা সঠিক ছিল না বেঠিক ছিল, এক সময় বলে দেবে। মানুষ হিসেবে সবকিছুই আমরা একদম 100% সঠিক করি এই দাবি আমরা কোনোদিন করি নাই, এখনো করবো। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু এই অতীত নিয়ে টানাটানি খুচাখুচি, এটার অর্থ কি? চিংড়ি মাছের মাথায় থাকে তার অন্য জিনিস, তাই না? ও মাছটা কিন্তু পিছনের দিকে যায় না, লাফাইলেই শুধু পিছনের সামনের দিকে যায় না, শুধু পিছনের দিকে যায়। আমাদের জাতিকে আমরা সামনে নিয়ে যেতে চাই, ওই পিছনের কসলা কসলিটা আমরা ভাই বাদ দিতে চাই। না আসলে শফিক ভাই বলেন 24-এর চেতনাকে ধামা চাপা দেওয়ার জন্য অতীতের সবগুলাকে এখন টানা হচ্ছে। এই 24-এর চেতনা যাতে হারিয়ে যায় মানুষের মন থেকে। চর্চা তো হবে এখন, এই তাজা ব্লাডের চর্চা হবে,
কি জুলুম হয়েছে সেটার চর্চা হবে, কারা জুলুম করে তার চর্চা হবে। এগুলা বাদ দিয়ে এখন এই পিছনের জিনিসগুলা যারা টানেন, আমি বিনয়ের সাথে